আজ আমরা শুনব ধৈর্যরী চন্দ্রের লেখা ফুল মাসির গোয়েন্দাগিরি। আজ ফুলমাসি অফিস থেকে ফিরেই আমাদের তাড়া দিল তৈরি হওয়ার জন্য। আমরা অবশ্য জানতাম ফুলমাসি আজ অনন্ত কাকুর বাড়ি যাবে। আমি, টুকটুকি, সোমা, মহুয়া, ছোট মাসি সবাই তাই তৈরি হয়েই ছিলাম। আমাদের অনন্ত কাকু মানে ফুলমাসি ছোট মাসির অনন্তদা গত বছর এমনই দিনে মারা গিয়েছিল। কাকিমা তাই বারবার যেতে বলেছে। মৃত্যুদিনটা দুঃখের গান গেয়ে কাকাবাবুর স্মৃতিচারণ করে কাটানো হবে। সেই সঙ্গে অনন্ত কাকিমার হাতে নিরামিষ রান্না। কাকু যে ঘরটায় থাকতো সেখানে মেঝেতে সাদা ফরাস পাতা, ঘরের চার কোনায় রজনীগন্ধার তোড়া, সুগন্ধি ধূপ জ্বলছে এক কোণে, কাকুর ছবিতে মালা। কাকিমা বললেন, আয় শুরু করি, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। অনুষ্ঠান শেষে আমরা বাড়ি ফিরলাম, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম, ফুলমাসি আমাদের সঙ্গে একটা কথাও বলল না, কেমন যেন গুম হয়ে রইল। তারপর থেকে দেখছি আজকাল প্রায়ই ফুলমাসি অফিস ফেরত অনন্ত কাকিমার বাড়ি হয়ে আসছে, ফলে দেরি হচ্ছে ফিরতে। আর আমরাও আর আগের মতো ফুলমাসির সঙ্গ না পেয়ে মন মরা হয়ে আছি। ফুলমাসি কেন এমন গম্ভীর? রোজ রোজ কেনই বা দেরি হচ্ছে ফিরতে? ভাবলাম জিজ্ঞেস করি, কিন্তু জিজ্ঞেস করতে আর হলো না। তার আগেই উত্তরটা পাওয়া গেল ফুলমাসির কাছ থেকে। প্রায় 1 বছর আগে আমাদের অনন্ত কাকুর মৃত্যু হয়েছিল, কিন্তু অনন্ত কাকুর মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না। অনন্ত কাকুর মৃত্যুবার্ষিকীর দিন ফুলমাসিকে আলাদা করে ঘরে ডেকে নিয়ে অনন্ত কাকিমা বলেছিলেন, জানিস ফুলু, তোর দাদা কিন্তু হার্ট ফেল করে মারা যাননি। বলো কি? হ্যাঁ, আমার মনে হয় ওকে কেউ খুন করেছিল। আমার ভাই পুলিশের ইন্সপেক্টর, ওকে আমি তখনই সন্দেহের কথা বলেছিলাম, কিন্তু পরিবারের মর্যাদার কথা ভেবে ও ব্যাপারটা ধামাচাপ দিতে বলে। তাছাড়া পোস্টমর্টেম হলে ডেড বডি কাটাছেঁড়া করবে। এরকম শাস্তি মৃত্যুর পরে তো দাদাকে দিতে চাইনি দেবে। আমার অবশ্য সায় ছিল। তাহলে আজ এতদিন পরে? ফুলমাসি অবাক। অনন্ত কাকিমা বললেন, আমার বিবেকের কাছে আমি পরিষ্কার থাকতে চাই। গত 1 বছর ধরে ভেবেছি, কিন্তু কিছুতেই মনকে প্রবট দিতে পারছি না। কিন্তু এতদিন পরে তুমি যদি পুলিশকে তদন্ত করতে বলো, তাহলে তোরা প্রথমে তোমাকেই সন্দেহ করবে। সে ব্যাপারে অবশ্য দেবও হেল্প করবে। আসলে আমার কেমন যেন কয়েকদিন ধরে খুব ভয় হচ্ছে, কাউকে কিছু বলতেও পারছি না। অথচ সবসময় মনে হয় কি যেন আমাকে ছায়ের মতো অনুসরণ করছে। বাইরে বেরোলে এমনি সতর্ক থাকি। কিন্তু অনন্ত তাকে কে খুন করবে, আর কেনই বা করবে? আসলে ও যেদিন মারা যায়, আমি ও দেবু দুজনেই লক্ষ্য করি যে ওর শরীরটা, বিশেষ করে মুখটা কিরকম যেন নীল হয়ে গিয়েছিল। দেবুই প্রথমে সন্দেহ করে, তারপর আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ধরণী বাবুকে কল দিই। উনি অবাক হয়ে যান, গোপনে ডেকে নিয়ে দেবুকে বললেন, তীব্র আর্সেনিক প্রয়োগে মনে হচ্ছে মৃত্যু হয়েছে, আর মৃত্যুর সময়টা 9টা থেকে 9টা 20 মিনিটের মধ্যে। ডাক্তারবাবু কখন এসেছিলেন? 10:30টায়। তারপর ডাক্তারবাবু দেবুকে জিজ্ঞেস করেছিলেন কি করবে, পোস্টমর্টমে পাঠাবে নাকি ডেথ সার্টিফিকেট দিয়ে দেবেন উনি। ডাক্তারবাবুর কথা বলে থাকলে ঠিক করেননি। ওই যে বললাম, ধরণী ডাক্তার আমাদের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু, আমাদের খুব স্নেহ করেন। তাছাড়া ওর সঙ্গে ব্যবসায় যুক্ত ছিলেন তো, দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন। বুঝেছি। কি বুঝেছিস? অনন্তদার কিসের ব্যবসা ছিল? ওষুধের না? হ্যাঁ, ডাক্তারবাবুর সঙ্গে পার্টনারশিপে ছিলেন। ব্যবসা তো ভালোই চলতো। হ্যাঁ, আমাদের গাড়ি, তেতলার ঘরগুলো তো ওই ব্যবসার দৌলতেই। কিন্তু শোক কি আর সবার সহ্য হয় রে? কাকিমা ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। ফুলমাসি তাকে সান্ত্বনা দেয়, বলে, ঠিক আছে, আমি পরে আসবো, তুমি এখনই কাউকে কিছু বলো না। যদি পারো আমাকে একবার ডাক্তারবাবুর বাড়ির ঠিকানাটা দাও। কেন, তুই গোয়েন্দাগিরি করবি নাকি? আরে দাওই না, আমার এক জ্যাঠতো দাদা আছে লালবাজারে, স্পেশাল ব্রাঞ্চে কাজ করে। দরকার হলে ওর পরামর্শ নিয়ে গোপন ব্যাপারটা তদন্ত করাবো।
তবে তুমি তোমার ভাই মানে দেবুকে বা ডাক্তারবাবুকে কিছু বলবে না। এর পরে ব্যাপারটা আগেই বলেছি। ফুলমাসি তারপরেই আমাদের নিয়ে চলে এসেছিলেন সেদিন। যাই হোক, ফুলমাসি সত্যিই গোয়েন্দাগিরি শুরু করে দিল। এরপর লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার তপন মিত্রর সঙ্গে একদিন দেখা করতে গেল। তপন মামা ফুলমাসির কাছ থেকে সব শুনে ওকে উৎসাহ দেন, প্রয়োজনে সব রকম সাহায্য করবেনও বলেন। ব্যবসায় অনন্তকাকুর লাভের পরিমাণ কেমন ছিল, ডাক্তার কাকুর সেখান থেকে কি পরিমাণ আয় হতো, এখনো ব্যবসাতে অনন্তকাকিমার কোনো অংশ আছে কিনা, এসবই জানতে বলেছিলেন। এছাড়া ফুলমাসিকে একটা পকেট টেপ রেকর্ডার দিলেন কাজে লাগানোর জন্য। একদিনের কথা, তখন আমার মাধ্যমিক পরীক্ষার বেশি বাকি নেই, কোচিং ক্লাস থেকে ফিরছি। হঠাৎ একজন টাই পরা সুটেড বুটেড ভদ্রলোক আমার নাম ধরে ডাকলেন, এই যে রন্তু, শোনো। আমি অবাক, জীবনে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না, কিন্তু আমার নাম ধরে ডাকছেন, কিভাবে জানলেন কে জানে। আমি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সোজা বাড়ির দিকে হাঁটতে লাগলাম। ভদ্রলোক তখন ছুটে এসে আমাকে ধরে ফেললেন। আরে বোকা ছেলে, ভয় কিসে, ডাকলুম শুনতে পাওনি? বলেই পকেট থেকে একটা খাম বার করে আমাকে বললেন, তোমার ফুলমাসের চিঠিটা দিয়ে দিও তো। বলে একটা 5 টাকার নোট একরকম জোর করেই আমার হাতে গুঁজে দিয়ে বললেন, ক্যাডবেরি খেও, আর হ্যাঁ দেখো চিঠিটা যেন অন্য কারোর চোখে না পড়ে, কেমন? ততক্ষণে আমার ভয় চলে গেছে। আমি স্বাভাবিকভাবেই বাড়ির দিকে হাঁটতে লাগলাম। ভাবলাম কি জানি, ভদ্রলোক হয়তো ফুলমাসির পরিচিত, আমাকে হয়তো ফুলমাসির সঙ্গেই দেখেছে, তাই বাড়ি পর্যন্ত না গিয়ে আমার হাতেই চিঠিটা দিয়ে গেলেন যাতে আমি ফুলমাসিকে দিয়ে দিই। তা ফুলমাসি বাড়িতেই ছিল। আমি পৌঁছেই আমার ব্যাগ থেকে খামটা বার করে দিয়ে দিলাম, কিন্তু ফুলমাসি ভুরু কুঁচকে তাকালো। খামটা খুলেই এমন ভাব করলো যে খামটা পাওয়ার জন্য সে যথেষ্ট বিরক্ত, না জানি আমাকে উল্টে একটা চড়ই কষিয়ে দেয়। ব্যাপারটা প্রায় এরকম হতেই যাচ্ছিল, কিন্তু কি ভেবে ফুলমাসি আমাকে শুধু ভদ্রলোকের চেহারার বর্ণনা দিতে বললেন। আমি বললাম, চেনো না তুমি? ফুলমাসি মুখ খিচিয়ে উঠল, তারপর আর এই বিষয়ে কোনো কথাই বলল না। আমার কাছ থেকে ফুলমাসি কাকুর ব্যবসা সম্বন্ধে যা জানতে পেরেছিল তাতে যে কোনো লোকের হিংসা হওয়ার কথা। একটা হজমের ওষুধ বাজারে এত ভালো বিক্রি যে সাপ্লাই দিয়ে কুলিয়ে উঠতে পারছিল না অনন্ত কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। অনন্ত কাকুর একটা ডায়েরি ছিল, ফুলমাসি সেই ডায়েরি থেকে জানতে পারে যে ওর আর ডাক্তারবাবুর একজন শত্রু আছে যাকে কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলেন না, কারণ ডাক্তারবাবুর ইচ্ছে ছিল অন্য কোনোভাবে সুরাহা করার। অনন্ত কাকু নাকি ডাক্তারবাবুকে খুবই বিশ্বাস করতেন, কখনো ওকে জিজ্ঞেস না করে কিছু করতেন না। কিন্তু সংসারে সবকিছু থাকার সত্ত্বেও অনন্ত কাকুর শান্তি ছিল না। ফুলমাসি সেই ডায়েরি পড়ে জানতে পারে যে এমন একজন আছে যে অনন্ত কাকুর অশান্তির কারণ। কে সে? নিকট আত্মীয় কি? ডায়েরির এক জায়গায় ডাক্তারবাবুর একটা চিঠি ভাঁজ করা অবস্থায় পাওয়া যায়, তাতে এক জায়গায় উনি অনন্ত কাকুকে হেয়ালি করে লিখেছেন, এ ভয়েড প্রাইসলেস গফট। এর মানে কি? ফুলমাসি অতঃপর একদিন বাধ্য হয়েই ডাক্তারবাবু বাড়িতে যায়, সঙ্গে অনন্ত কাকিমা। ডাক্তারবাবু সেদিন বাড়িতেই ছিলেন। অনন্ত কাকিমাকে দেখে বলে ওঠে, আরে এসো এসো, তা কি ব্যাপার? বলেই ফুলমাসিকে দেখে গম্ভীর হয়ে যান। অনন্ত কাকিমা ফুলমাসির পরিচয় দিয়ে বলেন, ও আপনাকে কিছু কথা জিজ্ঞেস করবে। অতঃপর ফুলমাসি ডাক্তারবাবুর কাছ থেকে প্রয়োজনীয় যা যা জানার জেনে নিয়ে ধন্যবাদ দিয়ে চলে এসেছিল। পথে হঠাৎ একটা ঢিল এসে ফুলমাসির সামনে পড়ে, তাতে একটা কাগজ মোড়া ছিল। ফুলমাসি কাগজটা কুড়িয়ে নেয় ও দেখে তাতে লেখা রয়েছে, ভয় নেই, আমার লোক তোমাকে সবসময় অনুসরণ করছে, তপন দা। ফুলমাসি আশ্বস্ত হয়, চারিদিকে তাকিয়ে কাউকে দেখবার চেষ্টা করে, পায় না। অনন্ত কাকিমা জিজ্ঞেস করলেন, কে এভাবে ঢিল মারল রে ফুলু, আর চিঠিতেই বা কি লেখা আছে? ও কিছু না। ফুলমাসি এড়িয়ে যেতে চায়। অনন্ত কাকিমা বলেন, না জানি তোকে আবার কোন বিপদে ফেলে দিলাম। আরে চিন্তা করো না তো, তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও, আমি একটু লালবাজারে ঘুরে আসছি। আসলে অনন্ত কাকিমাকে কাটানোর জন্যই সেদিন ফুলমাসি মিথ্যে কথা বলেছিল।
কিছুক্ষণ বাদে আবার ফুলমাসি ডাক্তার কাকুর বাড়ি যায়। ডাক্তার মুখার্জি অবাক হয়ে যান। কি ব্যাপার, আবার কি হলো? একটা ব্যাপারে একটু খটকা লাগছে, তাই জিজ্ঞেস করতে এলাম। কোন ব্যাপার বলো তো? আমার আবার একটু পরে চেম্বারে বেরোতে হবে। অনন্ত কাকিমার ভাইয়ের সম্বন্ধে আপনার কিরকম ধারণা? খুব ভালো। জামাইবাবুর মৃত্যুতে বেচারি মুষড়ে পড়েছে। এই তো তোমরা চলে যাবার পরই আমার কাছে এসেছিল। আমরা চলে যাবার পরই? হ্যাঁ। কি বলল? পুলিশের চাকরিটা ছেড়ে দেবে। জামাইবাবুর ফ্যাক্টরিটা ও নিজেই দেখতে চাইছে, তবে পার্টনারশিপে ও রাজি নয়। আমাকে একটা মোটা টাকা দিয়ে ছেড়ে দিতে অনুরোধ করেছিল। আপনি কি বললেন? আর কটা দিনই বা আছি। অনন্তর সঙ্গে বন্ধুত্ব থাকলেও ও তো আমার চেয়ে অনেক ছোট, তাই স্নেহবশত ওর ভালোর জন্যই ব্যবসায় রাজি হয়েছিলাম। আসলে ওষুধের ব্যবসায় ডাক্তার থাকা বাঞ্ছনীয়, আর আমার গাইডেন্সে যদি কারো ভালো হয়। তারপর তারপর কবে থেকে যে জড়িয়ে পড়লুম কে জানে। টাকা পয়সা নিয়ে কোনো গোলমাল? না না, সেসব কখনো হয়নি। মাসে মাসে 5,000 টাকা ড্রয়িং ছিল আমার, সেটা ব্যাংকে জমা রাখতাম, কেননা প্র্যাকটিস থেকেই আমার সংসার ভালোভাবে চলে যেত। আসলে যে কথাটা তখন বলিনি, বলছি তোমায়। আমি বলতে পারো স্লিপিং পার্টনার ছিলাম, ওকে ভালোবাসতাম, গাইড করতাম, ব্যাস। আর মাসে মাসে 5,000 টাকা? হ্যাঁ, সেটা অনন্ত জোর করেই আমাকে রাজি করিয়েছিল। অনন্তদার শালা, মানে আমাদের রঙ্গবতীর ভাই দেবু, ওর পুরো নামটা কি যেন? অমূল্য সরকার, এখন তালতলায় থানার অ্যাসিস্ট্যান্ট দারোগা। সে কি, রঙ্গবতী বললেন যে ইন্সপেক্টর? ফুলমাসি কথাটা বলেই জিভ কেটেছিল। রমার তখন মাথা ঠিক ছিল না, হয়তো কি বলতে কি বলে ফেলেছে। অনন্তদাকে কিন্তু আমার খুব সৎলোক বলেই মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে কথা নিন্দুকেও স্বীকার করবে। আমি তো ছোটবেলা থেকে দেখছি। তাছাড়া বিয়ের পর দেবুর চাকরিটাও তো অনন্তই চেষ্টা চরিত্র করে জুটিয়ে দিয়েছে। এরপরেই ফুলমাসি বাড়ি চলে আসে। তারপর 2 দিন ধরে অফিস কামাই করে গোমরা মুখে একবার ছাদে একবার বারান্দায় পায়চারি করতে থাকে। মাঝে মধ্যেই খাতায় কী সব লেখে, কাটে, আবার লেখে। খাওয়া দাওয়ায় মন নেই। বাড়ির সবাই চিন্তিত, শরীর খারাপ করলো কিনা, ডাক্তার দেখানো উচিত কিনা, এ নিয়ে যখন সবাই সলা পরামর্শ করছে, তখনই ফুলমাসির মুখে হাসি ফুটল। রন্তু, এই রন্তু, এদিকে আয় তো। বলে আমাকে ডাকে। তারপর বলে, জানিস তোদের অনন্ত কাকু কিন্তু খুন হয়েছিল, এমনি মারা যাননি। সে কি, তুমি বুঝি এই জন্যই এতদিন? হ্যাঁ, এখন আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার। টুকটুকি মহুয়া ওরা সবসময় আমাকে হিংসে করে। ফুলমাসির সঙ্গে তাই কথা বলতে দেখে ওরাও হই হই করে ঘরে ঢুকে পড়ে। কি গো, কি হয়েছে আমাদের বলো। ফুলমাসি ধমক খেয়ে সবাই চুপ, যে যার ঘরে চলে যায়। ক্রিং ক্রিং করে টেলিফোন বেজে ওঠে। ফুলমাসি দৌড়ে গিয়ে ধরে। হ্যালো, কে? তপনদা? হ্যাঁ শোন, ডাক্তার মুখার্জি আত্মহত্যা করেছেন। জানতাম। কোনো চিঠি লিখে রেখে যাননি? হ্যাঁ, চিঠিতে সব স্বীকার করে গেছেন। বাঁচা গেল। তাহলে আর এখন আমাদের যাওয়ার দরকার নেই। রমাবাবুদিকে বুঝিয়ে বলো যে আর কোনো ভয় ব্যাপার নেই। পুলিশের পক্ষ থেকে তোকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত। কোথায় আর দিলে। আমাদের কমিশনার সাহেব তোর বুদ্ধির ও সাহসের প্রশংসা করেছেন। ধন্যবাদ। ফুলমাসি ফোন রেখে দিল। আমরা সবাই গোল হয়ে বসলাম। রন্তুই প্রথম জিজ্ঞেস করলো, ডাক্তার কাকুই খুন করেছিল? ফুলমাসি বলল, হ্যাঁ, না হলে আর আত্মহত্যা করবেন কেন? মানুষের লোভ এভাবে কতই না ক্ষতি করে। তারপর ফুলমাসি আমাদের কাছে জ্বর ছড়াতে লাগলো রহস্যে। পার্টনারশিপের ব্যবসায় সাধারণত এরকম গন্ডগোল হয়েই থাকে। তারপর এক্ষেত্রে অংশীদারটি হচ্ছেন ডাক্তার, ব্যবসাও ওষুধের। মৃত্যুর পর অনন্তদার মুখটা নীলচে হয়ে যাওয়ার ঘটনা ও পরিবারের মর্যাদা রক্ষার জন্য পুলিশে খবর না দেওয়া, পোস্টমর্টেম না করানো,
এসব থেকেই সন্দেহটা ডাক্তারবাবুর দিকেই ঝুঁকে পড়ে। কিন্তু উদ্দেশ্য কি সেটা জানা না থাকলে মুশকিল। রহস্যের বই পড়ে জেনেছি এসব ক্ষেত্রে খুনের মোটিভটা থাকা যায়। তপনদাও আমাকে সেই সব বিষয়ে খোঁজ নিতে বলে। ডাক্তারবাবু বলেছিলেন যে ব্যাংকে মাসে 5,000 টাকা জমা পড়তো। পার্টনারশিপের শর্ত হিসেবে ওটাই ছিল তার মান্থলি ড্রয়িং। এখানকার একটা ব্যাংকে ডাক্তারবাবুর একটা অ্যাকাউন্ট ছিল। 2 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ও 1 লাখ টাকার ক্যাশ সার্টিফিকেটের কথা ডাক্তারবাবু বলেননি। অবশ্য 5,000 টাকা জমা পড়ার কথা ঠিকই বলেছিলেন। ওটা এদেশীয় একটা ব্যাংকে ছিল, রিকারিং ডিপোজিট। তাহলে দেখা যাচ্ছে উনি শুধু স্লিপিং পার্টনার ছিলেন না, অন্যভাবে বেশ সক্রিয় হয়ে উঠেছিলেন। আসলে এমনিতে লোক ভালো হলে ব্যবসায় জড়িয়ে পড়েই তিনি কাঁচা টাকার লোভ সামলাতে পারেননি। তাছাড়া ভেবেছিলেন অনন্তদার মৃত্যু হলে পুরো ব্যবসাটাই নিজে হাতিয়ে নেবেন, দরকার হলে রমাবাবুটিকে একটা ভালো মাসও হারা দেবেন। কেননা ডাক্তারবাবু জানতেন কেবল ওই এক ভাই ছাড়া রমাবৌদির আর কেউ নেই। তারও তো সরকারি চাকরি ছেড়ে এদিকে মন দেওয়ার কোনো ইচ্ছেও নেই। তাছাড়া পরিবারের হিতৈষী নামে যে গুডউইলটি ডাক্তারবাবুর হয়েছে সেটা ভাঙিয়ে তিনি বিশ্বাস অর্জন করেছিলেন রমাবৌদির। কিন্তু দেবু মানে রমাবৌদির ভাই ওকে সন্দেহ করতে শুরু করে। দিদিকে জানায়ও সেই কথা। তারপরেই ডাক্তারবাবু অন্তদার কাছে ওর নামে যা তা বলে মনটা বিষিয়ে তুলতে চাইছিলেন। আমি তপনদার কাছ থেকেই জেনেছি দেবু পুলিশে ইন্সপেক্টর, ও মোটামুটি সৎকর্মী। কিন্তু ডাক্তারবাবু ওকে অ্যাসিস্ট্যান্ট দারোগা বলে আমাকে জানিয়েছিল। এর থেকেই সন্দেহ হয় যে কোনো কারণেই হোক দেবুর প্রতি ডাক্তারবাবু প্রসন্ন ছিলেন না। হঠাৎ সোমা বলে ওঠে, কিন্তু রন্টু যে চিঠিটা দিয়েছিল তার রহস্যটা? খুনি প্রথম থেকেই আমাকে ভয় দেখাতে চেয়েছিল, কারণ অনন্ত কাকুর মৃত্যুবার্ষিকীতে আমাকে যখন আড়ালে ডেকে নিয়ে গিয়ে রমা বৌদি সব বলছিল, তখন ডাক্তারবাবু বোধহয় কোনো রকমে তা টের পেয়ে যান। তিনি মোটেই চাননি যে এই 1 বছর বাদে এই ব্যাপারটা নিয়ে আবার ঘাঁটাঘাঁটি হোক। তাই রন্তুর হাত দিয়ে চিঠি পাঠিয়ে আমাকে ভয় দেখাতে চাইছিলেন। কিন্তু ফল হলো উল্টো। আমি বুঝতে পারলাম অনন্তদার মৃত্যু রহস্যজনক, সুতরাং তদন্ত করতেই হবে। ঠিক পথেই চলছি জেনে আমার উৎসাহ বেড়ে গেল। চিঠিতে কি লেখা ছিল? ফুলমাসি ব্যাগ থেকে চিঠিটা বার করলো। আমাদের সামনে মেল ধরতেই আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি। এক বর্ণও বুঝতে পারি না। ফ্লাওয়ার মাদার সি ট্যাক্স শো টু মি কি সাইলেন্ট প্রেশার সরে গো অপোজিট লাইফ টু বিট রাইট। কি বুঝতে পারছিস না তো? এর মানে হলো, ফুলমাসি করছো তুমি কি? চুপচাপ সরে যাও, না হলে তোমার মৃত্যু হবে ঠিক। ট্যাক্স মানে কর, সেই সঙ্গে CHO মানে ছো। এইভাবে সরিটাকে যদি ইংরেজি শব্দ না ভেবে বাংলায় ইংরেজি বানান ভাবি তাহলেই অর্থ পরিষ্কার। আর জীবনের উল্টো তো মৃত্যুই। টু যদি বাংলায় তো হয় তবে বিটের অর্থ মার, দাঁড়ালো তো মার। রাইটের মানে ঠিক। আমি বলে উঠলাম, অর্থাৎ তোমার মৃত্যু হবে ঠিক? বাবা কি ডেঞ্জারাস! তারপর শোন, অন্তত তার ডায়েরিতে দেখেছিলাম অ্যাভয়েড প্রাইসলেস গফট। এর মানেও এখন জলের মতো পরিষ্কার। ডাক্তারবাবু চিঠিটা দিয়ে অনন্ত তাকে সাবধান করেছিলেন প্রাইসলেস গফটকে অ্যাভয়েড করতে। একটু চিন্তা করলে তোমরাও এর মানে বার করতে পারবে। অমূল্য সরকারকে এড়িয়ে যেতে বলেছিলেন। আর কি, রমাবতীর ভাই মানে দেবুর ভালো নাম ওটা। তাছাড়া ডাক্তারবাবুর বাড়িতে গিয়ে আমি ওকে ক্রসওয়ার্ড পাজল সলভ করতে দেখেছিলাম। আলমারিতে ধাঁধার নানা রকম বই, বাংলা ও ইংরেজি। বুঝলাম এটা ওর হবে। তবু ডাক্তারবাবুকে খুনি প্রমাণ করা যেত না যদি না উনি আত্মহত্যা করে চিঠিতে সব স্বীকার করে যেতেন। কারণ উনি যে বিষ মিশিয়েছিলেন তা তো এখনো জানা যায়নি। আমি বললাম, ডাক্তারবাবু তো 10:30টায় এসেছিলেন, মৃত্যু হয়েছিল 9:20। ডাক্তারবাবুই বলেছিলেন। তাহলে ওই সময়টায় কে কোথায় ছিল জানলেই তো। ফুলমাসি বাধা দেয়, ঠিক বলেছিস, আমার একদম মনে ছিল না বলতে। তোর বুদ্ধি আছে বলতে হবে। খবর নিয়ে জেনেছিলাম 9টা থেকে 10টা এই 1 ঘন্টা ডাক্তারবাবু ওই দিন কোথাও যাননি। চেম্বারেও ছিলেন না, বাড়িতেও না। সে সময় উনি কোথায় ছিলেন? যদি ধরে নেওয়া যায় রমা বৌদির বাড়িতে। তারপর এক ফাঁকে অনন্তদা দুধের গ্লাসে বিষ মিশিয়ে সবার অগোচরে বাড়ি ছেড়ে চলে যান।
এমন সময় হন্তদন্ত হয়ে কাকিমা ঘরে ঢোকেন। ফুলু, তুই সব শুনেছিস তো? কি ভয়ানক ব্যাপার বলতো, মানুষও এরকম হয় শেষ পর্যন্ত কিনা। কাকিমা এক গ্লাস জল চান, সাবিত্রী সঙ্গে সঙ্গে এনে দেয়। কাকিমা তারপর ফের শুরু করেন। আমি আর দেবু কিন্তু সন্দেহ করেছিলাম, কিন্তু উনি কিছুতেই বিশ্বাস করতেন না, উল্টে দেবুকেই যাচ্ছে তাই বলতেন। যাকগে, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। বলোনি, ইচ্ছে করেই বলনি, কারণ তোমার বাড়িতে শিবুচরণ বলে যে চাকরটা থাকে, ও সব সময় তোমাকে লক্ষ্য রেখেছে। সত্যিই ফুলু, তুই যদি গোয়েন্দাগিরিটা ভালো মতো জাঁকিয়ে করিস, বেশ নাম করবি কিন্তু। কথাটা কিন্তু বললে না। ও হ্যাঁ, মৃত্যুর দিন ঠিক 9টার সময় কে একজন শিবুচরণকে ডাকতে এসেছিল। আমি আর শিবুকে জিজ্ঞেস করিনি। মনে করো সেদিন ডাক্তারবাবুই শিবুচরণকে আড়ালে ডেকে নিয়ে দুধের সঙ্গে বিষ মেশাতে বলেছিল। হ্যাঁ ঠিকই তো, রাত্রে তো ওকে শিবুই দুধ দিত। টুকটুকি হঠাৎ লাফিয়ে উঠল। দেখেছ ফুলমাসি কি বুদ্ধি? কাকিমা হাসতে হাসতে বলেন, তাই তো তোর বাবা ওকে এত ভালোবাসে।